আমি আর শ্রীকান্ত 10 বার গেছি জাস্ট টু সি কে লোক এলে কেউ কোনো হঠাৎ যাতে না হয়, পুলিশের সঙ্গে মিটিং, অ্যাম্বুলেন্স, যদি কোনো ফায়ার টায়ার লেগে অবশ্যই, যায়, অবশ্যই। স্টেজ কিভাবে হবে, এন্ট্রি এক্সিট। এবং আমি যে হিরোইনদের সাথে কাজ করেছি তাদেরকে ফোন করা শুরু করলাম। তার মধ্যে যারা হ্যাঁ বলেছেন তারা তো তোমরা দেখেইছো স্টেজে আছে। এইবারে জিতাকে ইনভাইট করা হয়েছিল, অহনা ইনভাইট করেছিল, শ্রীকান্ত ইনভাইট করেছিল, বিকজ আমার দায়িত্ব ছিল কি আমি হিরোইনদের সাথে কথা বলবো যারা পারফর্ম করবে, ইভেন কোয়েল ফর দ্যাট ম্যাটার, সবাইকে পার্সোনালি ফোন করে। অফকোর্স আমারই পরিবর্তে তো আমাকে ফোন করে। স্টেজের সামনে যে গেস্টগুলো হবে সেটা শ্রীকান্ত মহাতার দায়িত্ব ছিল। আচ্ছা, কাকে রাখুন আমরা আলোচনা করছি। জিদ্দাকে বলবে, বললে দেখো জিদ্দা ইজ ভেরি ডিজার্ভ, যারা যায় না জিদ্দাকে আমি অনেকবার বাড়িতে পুজোতে ডেকেছি, জন্মদিনে ডেকেছি, আসেই না লোকটা, হ্যাঁ প্রিমিয়ার আসে না। এবারে নিজের মতো করে আছে, এবারে নিজের একটা ওয়ার্ল্ড আছে জিদ্দার। এবারে বুম্বাদা কাছের মানুষ আমার, মানে বুম্বাদা যখন তখন বললে বুম্বাদা আসবে, তার ছেলে চলে আসে, সে আমার ফার্স্ট শোতে শিরা শিরা রক্ত, দেবদার ভক্ত গিয়ে নমিনাতে গিয়ে চিৎকার করে, মানে উইথাউট এনি থিঙ্কিং দ্যাট কে তার বাবা ইজ এ লেজেন্ড। সে আমার নামে ছোটবেলা থেকে বুম্বাদা সারাক্ষণ বলে কে তুই আমার ছেলেকে পাউল করে দিয়েছিস, তুই ওকে সামলাই করো। তো বুম্বাদার সঙ্গে আমার অন্য রকম সম্পর্ক, যেন মিঠুনদার সঙ্গে। মিঠুনদার সঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারি, মিঠুন যা ইচ্ছা তাই বলতে পারি, বা মিঠুনদাও যা ইচ্ছা তাই বলতে পারি। এইটা না আমার জিদ্দার সাথে কোনোদিনও তৈরি হয়নি। মানে যেটা আমি তোর সঙ্গে করতে পারি সেটা আমি আসিফের সাথে কোনোদিনও করতে পারবো না। সেটা ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। কে এবারে যেহেতু এটা মিডিয়াতে বেরিয়েছে, পিপল আর টকিং অ্যাবাউট ইট, একটা জাস্টিফিকেশন, একটা ফ্যান্স সংখ্যা, জিদ্দার হিউজ ফ্যান্স আছে, তারা ভাবছে দেব ভুল, দেব ঠিক। কিন্তু এটাও বুঝতে হবে যে ওই বন্ধুত্বটাই আমাদের হয়নি, আমাদের রেসপেক্টটা আছে। কিন্তু আমি ডিসরেসপেক্ট করতে চাইনি, মানে দিস ইজ অলসো ওয়ে অফ শোয়িং রেসপেক্ট। কে আমার ইভেন্টে যেখানে আমি ট্রেল লঞ্চ করছি, যেখানে আমি আমাকে সেলিব্রেট করছি, জিদ্দার এটা ভালো লাগবে কি এসে? কারণ আমি জানি জিদ্দাকে আমি অনেক জায়গায় অনেকবার ইনভাইট করেছি, আসেনি। বাড়ির অনুষ্ঠানে আমার প্রথম বাড়ি যখন গৃহপ্রবেশ হয়েছিল সাউথ সিটিতে, তখন এসেছিল, তখন তুইও এসেছিল। তো তারপরে সেটাও 2009-10 আমার আরো বানাতে আমি ইনভাইট করেছি। আমি এবারে জন্মদিন ইনভাইট করবো, দেখবো আসবো কি আসে কি আসে না। আচ্ছা, আমরা দেখলাম জিৎ আর দেবকে দেখা যাবে দেবের জন্মদিনে, যদি আসে কি আসে না, 22 ডিসেম্বর আমরা থাকবো, তাহলে দেখবো, আমরা ভিডিওটা করব। ইটস নট দ্যাট কি এই ভিডিওটা রাইট কিন্তু আনন্দলোকে থাকবে, এক্সক্লুসিভটা। আচ্ছা, তো যদি আসে না কথা না, ইটস নট দ্যাট কি আমি ডিসরেসপেক্ট করেছি। এবারে ওই সম্পর্কটা আমাদের তৈরি হয়, অনেস্টলি স্পিকিং। মানে জিদ্দাকে আমি যখন তখন ফোন করতাম, আমি বুম্বাদাকে যখন তখন ফোন করতে পারি, আমি জানি আলোচনাও করতে পারি, বুম্বাদা এই ডেটটা রাখো, বুম্বাদা এটা করো, গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য চলে এসো। আমি জিদ্দাকে বলেছি গেস্ট অ্যাপিয়ারেন্স করবে না, ছোড় দে। তো ওই রিজার্ভ ব্যাপারটা আমার জিদ্দার মধ্যে আছে। তোমার ভালো ফিজিক দেখে জিৎ তোমাকে মেসেজ করেছিল, এটাও বলেছে আমাদেরকে যে তোমার ভালো কিছু দেখলে তোমাকে মেসেজ। আমিও মেসেজ করেছি, আমি তো খাকি লাগিয়েছিলাম আমার স্টোরিতে। খাকি যখন হয়েছে, খাকির এভরিথিং, টিজার টেলার সবকিছু আমি লাগিয়েছিলাম। ওই মিউচুয়াল রেসপেক্টটা আছে, আমরা কোনদিন বন্ধু হতে পারি, আমাদের মিউচুয়াল রেসপেক্টটা আছে, কি আমরা একে অপরের কাজের প্রতি, একে অপরের পরিশ্রমের প্রতি একটা রেসপেক্ট আছে। কিন্তু ওই স্টেজে সত্যি কথা বলতে গেলে আমি এমন কিছু আমার জিদ্দাকে স্টেজে তোলার পর আমার কিছু বলার ছিল না। ওইখানে দেব সেলিব্রেশন হচ্ছে, মানে আমি চাই ইটস এ ওয়ে অফ শোয়িং দিস, দেখ আমি কত বড় স্টার, এটা যাতে না প্রমাণ করতে যাই আমি যে মেগা স্টার হয়ে গেছি, মানে তুমি কি আমি যদি ডাকি তাহলে এইটা প্রমাণ হবে কি আমি কত বড় স্টার এসে দেখে যান। সেটাও একটা রেসপেক্টের ব্যাপার না, সেইটা জায়গার থেকে আমি ডাকিনি, সেটা জায়গাতে আমি পার্সোনালি ফোন করি, কারণ আমি আর এবং ওই দিনে সত্যি প্রচুর টেনশন লাগে। ওই 3 দিন আগে আমাদের এক্সপিরিয়েন্স নেই, আমাদের জিরো এক্সপিরিয়েন্স। আজকে দেখতে পাচ্ছি আমরা একটা ইভেন্ট ফ্লপ হলে কতটা কি হচ্ছে না, তখন আমরা 10 ট্রোল হচ্ছে, দেব এতবার যাচ্ছে না, যে সোশ্যাল মিডিয়ার কথা বলছো, এতবার যাচ্ছে, এর জন্য যাচ্ছে, শুভশ্রীর জন্য 3 বার চলে গেল, নজরুল মঞ্চে দেখতে পাবো না। ভাই টেনশন, একটা ইভেন্ট উইথাউট এনি এক্সপিরিয়েন্স আমরা ঝাঁপিয়েছি। ওই ইভেন্টটাকে সাকসেসফুল করা, 4 ঘন্টা 4.5 ঘন্টা ইভেন্টকে সাকসেসফুল করা, ডিরেক্টররা পারফর্ম করছে, আর্টিস্টরা পারফর্ম করছে, বাবা মা আমার দুটো পেট ওইখানে, এটা ঠিকঠাক হচ্ছে, ওখানে জিতের গুরুত্ব ঠিকমতো এস্টাবলিশ হতো না, আমি সম্মান দিতে পারতাম না সেখানে। বুঝতে পেরেছি। হিসাব মতো আমি বুম্বাদার সঙ্গে স্টেজে উঠতে পারিনি, কারণ তখন আমার লঞ্চ হয়। বুম্বাদাকে বলেছিলাম আমি উঠতে পারবো না, বুম্বাদা আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু বুম্বাদার মতন স্টার এসছে, সে দেবের ইভেন্টে, দেব নেই বুম্বাদার পাশে, কিন্তু এটা বুম্বাদা বলে থেকেছে, কিন্তু অন্য কোনো হিরো বললে তো না। এবারে সেই বুম্বাদার সঙ্গে আমার সেই সম্পর্কটা আছে। আরে এই যে বললে যে তোমার বুম্বাদাকে তোমার প্ল্যানে ছিল না, বুম্বাদা প্রথমে ছিল না, মানে বুম্বাদা ইনক্লুডেড হলো, বুম্বাদাকে আমি রোলটাই দিতে পারছিলাম না, বুম্বাদাকে আমি কি রোলটা দেব।
মানে যেহেতু বোম্বাদারও তো একটা ছবি রিলিজ হচ্ছে, অবশ্যই একই সঙ্গে তো রিলিজ হচ্ছে। বোম্বাদা সেদিন একটা ইভেন্ট ছিল, বোম্বাদা শ্রাবন্তী, নর্থ কলকাতা একটা ইভেন্ট ছিল। বোম্বাদাকে এবারে আমাকে তো সবাইকে সম্মান দিতে হবে রে ভাই। ভাই এত বড় বোম্বাদা তো লেজেন্ড। বোম্বাদা যতই আমার সঙ্গে বাড়িতে যতই আমরা চাপলামি করি না, পার্সোনাল লেভেলের সম্পর্কটা অন্যরকম, স্টেজে পাবলিক ইভেন্টে ইন্ডাস্ট্রি আমার জন্য। এরপরে আমি বোম্বাদাকে যদি সম্মান না দিতে পারি সেটা ডেকে আমার লাভ নেই। ঠিক, মানে শুধু আমি যে কত বড় পাওয়ারফুল হয়ে গেছি এটা প্রমাণ করার জন্য আমি বোম্বাদা জিতকে গিয়ে ওখানে নাচের আমার কোনো লাভ নেই। কিন্তু সাথে ওই সোশ্যাল মিডিয়া 4টে ভালো ছবি উঠবে আর কি, 4টে ভালো লাইক উঠবে, কিন্তু পার্সোনালি আই এম এ হিউজ ফেলিয়ার। ঠিক ঠিক ঠিক। না এবারে যেটা বলি সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা যেটা আনন্দলোকে এসেছিল, এটা নিয়ে তোমার ফ্যান এবং জিতের ফ্যান প্রচুর লেখা লিখেছে, প্রচুর কন্টেন্ট রয়েছে, ভাইরাল হয়েছে, তোমাকে সবাই এই প্রশ্নটা করছে। অনেস্টলি বলছি, এটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে এই কারণে যে ইন্ডাস্ট্রিতে এখনো প্রাণ আছে। মানে যেটা মোহনবাগান ইস্ট বেঙ্গল মাঠের খেলাতে আমরা দেখি যে একটা এক্সাইটমেন্ট হয়, এটা তোমরা এই যে তোমাদের ফ্যানদের মধ্যে যে লড়াই, এটা তোমরা কতটা এনজয় করো? করি না, আমি অন্তত করি না। আমি ম্যাচিওর করে গেছি, জানি না কি করে করলাম, মানে হয় উইথ মাই এক্সপেরিয়েন্সেস, অবশ্যই উইথ মাই ফেলিয়ার, উইথ মাই সো মেনি থিংস। এটা যদি 10 বছরের আগের দিয়ে হতো তাহলে অন্যভাবে ভাবতে হয়তো। আচ্ছা, তো আমি ও তাই ভাবতে হয়তো। এখন যেহেতু ইটস নট দ্যাট কে, কারণ তখন বক্স অফিসে হতো 4 কোটি টাকা এক সপ্তাহে, দেখেছি আমরা কালেকশন। মোহনবাগানের ক্ষেত্রে হয়েছিল, হ্যাঁ, ব্যাক টু ব্যাক আমাদের পরাঞ্জয় পাগলু, পরাঞ্জয়, রংবা, চাঁদের পাহাড়, তুমি নামা ফ্লপ ছবি, রোমিওগুলো লাগিয়ে বলে ফ্লপ, 3.5 কোটি টাকার ছবি। কেন? লাস্ট ছবিটা 3.80 কোটি টাকা হয়েছিল বলে। মানে তো দুজনে, খোকাবাবু, খোকা 420, প্রচুর ছবি দিয়েছে তখন না। মানে এই যে হাতিবাগানটা বন্ধ হয়ে যেত, মিত্রা আর এখানে মিনার থেকে যখন শো ভাঙতো, হাতিবাগানটা বন্ধ হয়ে থাকতো, রাস্তা পুরো ব্লক, দুটো হাজার লোক, 2000 লোক বেরোচ্ছে, 3000 লোক দাঁড়িয়ে আছে, আবার ঢুকবে। তো সেই সময়টা না এখন, মানে আজকে যারা লঞ্চ হচ্ছে বা আজকে যারা নিউ, তাদের কাছে অতীত। মানে তাদের মানে ধ্রুবদ আমার সঙ্গে বেঙ্গল ট্যুরে ছিল এবার সে চমকে গেছে, এখনো এত ফ্যান, মানে যেই ভর্তি লোক। যে এইটা না, নিজেরা লড়াই না করে এমন কিছু লড়াই করি যাতে এদিকে বাঁচিয়ে রাখি, এই ফ্যান কালচারটাকে বাঁচিয়ে রাখি। একদম সেটাই বলছি, আমরা সেই জন্য আমরা খুব খুশি হয়েছি। এই যে ফ্যান কালচারটা প্রাণটা আছে, হ্যাঁ, সব জায়গায় বিলুপ্ত হচ্ছে, সাউথ ধরে রেখেছে, বম্বে আস্তে আস্তে কমে গেছে। তাহলে এটা এনজয় করো না কেন বলছো? এনজয় না, ভয় লাগে। আচ্ছা, ভয়টা এটা ভয়। হ্যাঁ, অনেক সময় শালীনতার সীমা ছাড়িয়ে যায়, যেটা শিবুদার ক্ষেত্রে হয়েছিল। কখন যদি এটা হারিয়ে যায়, কখন যদি চলে যায়, কখন যদি এই যে আমার যে লড়াই খাদান করতে হচ্ছে কেন? কালকে যখন এরাই যখন অন্য রাজ্যে যাবে, তোমরা শুধু চাকরি কথা বলছো, আমরা তো সবকিছু নিয়ে যাই অন্য রাজ্যে। আমাদের খাবার, আমাদের কালচার, আমাদের ধুতি পাঞ্জাবি, আমাদের সিনেমা, যখন সবকিছু নিয়ে আলোচনা হবে, সিনেমা নিয়ে যেন আমরা আলোচনায় পিছিয়ে না থাকি। তোদের কাছে পুষ্পা আছে তো আমাদের কাছেও খাদান আছে। তোদের 7টার সময় হাউসফুল হয় বাহুবলী, তো আমারও ধূমকেতু 7টায় হাউসফুল হয়েছে। এই লড়াইয়ের মধ্যে তো আমাদের বাঙালিকে তো আমরাই তো কি বলবো, সেনাপতি বাংলা ছবির, আমি আর জিদ্দা বা বোম্বাদা ফর দ্যাট ম্যাটার। তো আমরা যদি নিজেদেরকে লড়াই করে, নিজেদেরকে ট্রোল করে শেষ করে দিই, তাহলে আমরা জাতি হয়ে বড় হতে পারবো না। আমি ট্রোলিং এর কথাই বলছি না, এই যে ফ্যানের কথা বলছি। তো ফ্যানরা যা ইচ্ছে তাই করতে পারে, দে হ্যাভ দ্য লিবার্টি, নিজেদের মধ্যে দুটো, ঠিক আছে। বাট আমি আর জিদ্দা বা আমি আর শিবু এমন কিছু না মন্তব্য করি যাতে তাদের আরো আমরা আগুন লাগিয়ে দিচ্ছি। তো সেটা ইম্পর্টেন্ট। তাহলে সেই সময়টা কি ইগনোর করাটাই বেস্ট পলিসি, নাকি কোনো একটা কথা বলে থামিয়ে দেওয়া? যখন শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, যখন যেটা সোশ্যাল মিডিয়া তো তাই হচ্ছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে পুরো নেগেটিভ ওয়ার্ল্ড হয়ে দাঁড়িয়েছে। আমি সোশ্যাল মিডিয়াকে যতটুকু আমার কাজটাকে প্রমোট করার জন্য লাগে ততটুকু ইউজ করছি। আমার এমনি যেটা দিয়ে শুরু করলে এমনি ছবি, ইয়া আমি এখনো খুব সুন্দর দেখতে, দিস ইজ মাই, বিকজ তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল তুমি খাবার দিতে হবে। এখন সবাই বলছে তোমার কত ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে, কত তোমার ফেসবুকে ফলো, ম্যাটার করে। সেকেন্ড হচ্ছে কি, আমার সিনেমা যখন প্রমোট হচ্ছে, আমার মাও ফেসবুক দেখে, আর আমার মনে হয় কি যারা মুর্শিদাবাদে একটা গ্রামে অঞ্চলে আছে সেও ফেসবুক দেখে। ফেসবুকে আমার ট্রেলারটা লঞ্চ করতে হবে, আমি যে আমরা তো ইন্টারভিউ দিচ্ছি, তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা রিল বেরোবে, যেমন কিছু একটা ডায়নামিক বেরোবে, সেটা ভাইরাল হবে। সেটাতে কোন ছবিটা নিয়ে আলোচনা হচ্ছিল রে, প্রজাপতি, পাশে যদি সিনেমা হল থাকে, যদি কেউ বলে দেয় ভালো, আচ্ছা ছবিটা ভালো হচ্ছে, আচ্ছা টিকিট কেটে দিত, আমাকে যাবো। দিস ইজ ওয়ে অফ। আমার সোশ্যাল মিডিয়া এইটুকুই। তার মানে কি আমি সোশ্যাল মিডিয়া নেগেটিভ দেখি না? দেখি।
অতটুকুই দেখি যতটুকু আমার রাতে ঘুম আসবে বা এটা নিয়ে সকালে আমাকে চিন্তা ভাবনা না চোখে পড়ে যাবে, স্ক্রোল তো ফিল্টার হয় না, সেটা আমি Scroll তো ক্যারি ফরওয়ার্ড সবকিছু করি আসতে না। পারে, হ্যাঁ। মানে আমি যে ট্রোল হচ্ছি, এই যে ঘাটালে বন্যা হলেই আমাকে নিয়ে ট্রোল হয়ে যায়, মাঝে মাঝে তো আমার ভয় লাগে কি, মানে কলকাতা বৃষ্টি হলে আমার ভয় লাগে কি ঘাটালে বন্যা হয়, মানে এটা আগে তো বৃষ্টি হলে এনজয় করতো, রিমঝিম ধারাতে স্ট্যাটাসে থাকতো, ইউনো বাইরে চলে যেতাম, রোমান্টিক ডেটে চলে যেতাম, রুকুনি বলতো চল লেটস গো আউট ফর ড্রাইভ, দিস এন্ড দ্যাট। এখন বৃষ্টি হলেই ভয় লাগে ঘাটালে বন্যা না শুরু হয়ে যায়। মানে অনেকগুলো মানুষ আমার দেখে এসেছিল আজ 10 বছর ধরে, লাইফ তো চেঞ্জ হয়েছে। এই যে বললাম 10 বছর আগের দে বা 10 বছর পার্থক্য, এইটাও একটা বিগেস্ট থিং। তো তুমি সোশ্যাল মিডিয়াকে কিবা, আমি কি ট্রোল হচ্ছি না, কেয়ার করছো না। এবারে নেগেটিভিটি সব জায়গায় থাকে, তুমি কোনটা এন্টারটেইন করতে চাও। আর দেখ একটা জিনিস আমি সেটা বিশ্বাস করি কি 100%-এর মধ্যে 90% তোমার ভক্ত থাকবে, ভালো দাদা পাঠিয়ে দিয়েছেন দাদা, কিন্তু দাদা ওইটা তো ভালো না, এইটা তো ভালো না। এবারে 10% লোক বা 5% লোক যে তোমাকে নেগেটিভিটি বলবে, তুমি যত ভালোই করো না কেন, এটা প্রপাগান্ডা হতে পারে, এজেন্ডা হতে পারে, অন্য কোনো পার্টির হতে পারে যে তোমাকে পছন্দ করতে পারে না, সে হয়তো অন্য কোনো হিরোর ভক্ত হতে পারে বা তোমার কোনো এক্সের ভক্ত হতে পারে, তাকে তুমি হ্যাপি রাখোনি, সে ভাবছে সালা আমিও তোমাকে হ্যাপি রাখতে দেবো না, সে তোমাকে না, তারপরে তোমার গার্লফ্রেন্ডকে অ্যাটাক করতে পারে, সে সব কিছু কিন্তু চলছে। আমি ওই 95%-দের জন্য কাজ করি যারা ভালো বা বাংলা ছবির পাশে আছে বা আমাকে ভালোবাসে বা আমার জন্য প্রার্থনা করে। But that's it. You choose whom you are waiting, like whom you are living for, whom you are working for. ঠিক, যদি তোমার মানে প্রপার ক্রিটিসিজম হয়, পজিটিভ ক্রিটিসিজম যেটা বলি, যারা ছবি দেখছে, ছবি দেখার পরে যেটা ঠিক ভুল নিয়ে কথা বলছে, তুমি কি সেগুলোকে মানে এন্টারটেইন করো? যদি অফকোর্স, নাহলে আমি আজকে এই জায়গায় পৌঁছতাম না। সাকসেস তো এমনি আসে না, আমি তো রেকটিফাই করে যাচ্ছি, আমি তো কারেক্ট করে যাচ্ছি নিজেকে। আচ্ছা এটা আরো ভালো হলে ভালো হতো, এটা আরো এরকম হলে ভালো হতো। আমি ভেরি ফাস্ট লার্নার। তুমি আমাকে একবার ভুলটা ধরিয়ে দাও, ঠিক, I'll make sure next one will come out it. আচ্ছা এইবারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মেগাস্টার নিয়ে একটু কথা হলো এক্ষুনি, সেটা হচ্ছে যে তোমার নামের সামনে সুপারস্টার ব্যবহার হতো, সেটা আমার নাম কোনো সুপারস্টার ব্যবহার হতো না। কি ব্যবহার হতো? কিছুই না, দেব। না না না, সুপারস্টার দেব ছিল, সুপারস্টার দেব, তারপর সেটা সরে গিয়ে মেগাস্টার দেব হলো। এই যে পরিবর্তনটা, এটা মানে কে ইনিশিয়েট করলো এটা? তা সুপারস্টার আমি কোনদিন আমার নামের সামনে লাগাইনি। সরাসরি মেগাস্টার? হ্যাঁ, ডাইরেক্ট মেগাস্টার। অজীব না, বাট সুইট, আমার এই জাস্টটা আমার সুইটই লেগেছে, মানে অনেস্টলি স্পিকিং। শ্রীকান্ত মহতার আইডিয়া, আমি আগেও বলেছি। আচ্ছা, শ্রীকান্ত দা, আমি যখন লন্ডনে প্রজাপতি 2 এ শুট করছি, যখন টিজারগুলো আসে না, যেরকম আজকে আমরা এটা দেখলাম অ্যানিমেশনটা, সেরকমই টিজার এসেছিল, তো এখানে লেখা ছিল সুপারস্টার। অহনাই পাঠিয়েছিল, অহনা সবাই জানে যারা শি ইজ দ্য মার্কেটিং, আমাকে ও পাঠালো, দেখলো সুপারস্টার দেব লেখা আছে, আমি ফোন করলাম, ভাই আমি আমার নামের সামনে তো ভুল করে অন্য হিরোর এটা পাঠিয়েছি, আমি লাগাই না, ইগনোর। হ্যাঁ, শ্রীকান্তাকে বল সুপারস্টার দেবটা সরিয়ে দে, দেব লিখে দে, অ্যান্ড যদি ইন অ্যান অ্যাস সেটা কোটা আউট করে দে। তারপর হলো, আর 2-4টা আরও কারেকশন ছিল আমার পয়েন্ট অফ ভিউ থেকে, তো কারেক্ট করে তারপর দিন আবার পাঠালো, তাহলে শোনো বাকিটা আমি চেঞ্জ করি, যে একটা আমি চেঞ্জ করতে পারিনি, ওইটা তুমি শ্রীকান্তার সাথে কথা বলো। নর্মাল মাইন্ডে দেখছি মেগাস্টার দেব করে দিয়েছে, ওকেই ফোন করলাম, বলে এটা কি হলো, বললাম দেব ঠিকই বলেছে, ওর সঙ্গে আর সুপারস্টার যায় না। আচ্ছা, মেগাস্টার আমি চেঞ্জ করতে পারবো না, শ্রীকান্তের সাথে কথা। শ্রীকান্তকে ফোন করলাম, এটা বাড়াবাড়ি হয়ে গেলো না? বলে শুন, দারুণ লাইন বলেছে, কিন্তু কি বলেছে? বলেছিল আমরা যদি আমার হিরোকে সেলিব্রেট না করি, আমার হিরো যদি আমার কাছে মেগাস্টার না হয়, তাহলে আমি আমার দর্শককে কী করে বোঝাবো একটা মেগাস্টার ছবি, তারা কী করে সেলিব্রেट করবে। तो इसमें घुसी मत, ये मेरा पिक्चर है, तूने पिक्चर शूटिंग कर दिया, तेरा प्रोडक्शन का काम खत्म हो गया, प्रमोशन मेरा काम है। তো এইটা ইজ নট দ্যাট কি আমি কত বড় মাপের বা দাপটে অ্যাক্টর বা প্রডিউসার, ইজ দ্যাট কি একটা প্রডিউসার একটা তার হিরোকে সেলিব্রেট করছে। আমি সেটা শুভশ্রীর জন্য করেছিলাম, তার আগে লেডি সুপারস্টার, ঠিক আছে, লেটস সেলিব্রেট। ওরা আমার জন্য একটা গান বানিয়েছিল, এবং আমার কাছে ছিল কি দেব অ্যান্ড শুভশ্রী আমার কাছে ইকুয়াল। এই দেবকে আর শুভশ্রীকে কিভাবে একসাথে আমি কিভাবে নিয়ে আসবো, তো ওকেও আমাকে একটা ট্যাগ দিতে হবে। দেন উই থট অফ কামিং আউট দ্য লেডি সুপারস্টার অ্যান্ড উই মেড এ সং দ্যাট ক্লিকড। এই যে লিওনেল মেসিকে নিয়ে যেটা ঘটলো কলকাতায়, একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা, আমাদের সব লজ্জা বাড়ছে যখন অন্যান্য স্টেটকে দেখছি। একদমই তাই, একদম অন্যান্য স্টেটের ভিডিওগুলো দেখে আরো বেশি লজ্জা হচ্ছে। আর কি, লজ্জা এই যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে স্পেশালি বলছি, সেলিব্রিটিদের প্রতি রাজনৈতিক নেতাদের এই যে অতিরিক্ত হ্যাংলামো, এইটা কি আমাদের রাজ্যের অধঃপতনের একটা কারণ বলে মনে হয়? না না, আমার মনে হয়, সি আই টেল ইউ অনেস্টলি স্পিকিং,
এখন সবটাই কানেক্টেড হবে, সবটাই মনে হয় সবই আমাদের খারাপ না, সবই আমাদের খারাপ তো অবশ্যই নয়, কারণ আমাদের বড় বড় ইভেন্ট করেছে, সব বড় বড় সিঙ্গার এসে পারফর্ম করে গেছে, কিছুদিন আগে সালমান খান পারফর্ম করে গেছে, দাবাং ট্যুর করে গেছে, প্রচুর বড় বড় শো হয়, প্রচুর বড় বড় ইভেন্ট হয়। অফকোর্স মেসির ইভেন্টটা আমাদের জন্য একটা লজ্জা, জাতি হিসেবে আমাদের কাছে একটা লজ্জা। আমরা সত্যি ঠিক মতো করে হ্যান্ডেল করতে পারিনি, আমরা দারুণভাবে হ্যান্ডেল করতে পারতাম। এখানে মক্কা বলা হয় আমাদের ফুটবলের, এবং আমার মনে হয় সল্টলেক স্টেডিয়াম হচ্ছে আমাদের দেশের সবচেয়ে দারুণ একটা স্টেডিয়াম, বেস্ট স্টেডিয়াম বলা হয় এশিয়ার মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট স্টেডিয়াম হচ্ছে সল্টলেক স্টেডিয়াম বলা হয়। এবং ফুটবল নিয়ে যদি মক্কা হয়, সেখানে মেসি আসছে, মেসিকে নিয়ে উন্মাদনা আমার মনে হয় কি এটা সবাই আন্ডার এস্টিমেট করেছিল বলে আমার মনে হয়, আন্ডার এস্টিমেট করেছিল কি মেসিকে নিয়ে যে পাগলামো এই লেভেলে হতে পারে যারা। কিন্তু যে ইভেন্টের টিকিটের দাম 14,000 টাকা এবং সেগুলো সোল্ড আউট, তাহলে সেটা কি করে লোকে আন্ডার এস্টিমেট করে? আমি তো যা দেখছি তাই তো বলছি। হ্যাঁ সেটাই আমি বুঝতে তাহলে পেরেছি, প্রিপারেশনটা আরো ভালো হতে পারতো। হ্যাঁ আন্ডারস্ট্যান্ড এই কারণে আমি তো ভিজুয়াল দেখে বলছি, কি ভিজুয়ালটা কি দেখলাম, কে সবাই ধাপিয়ে পড়ছে মৌমাছির মতো। তো আমার মনে হয় সি দ্য থিং দ্যাট, কে দেখো যত এমন একটা জিনিস না, মানে যেই মাথাটা বোঝা, সে যদি বুঝতে পারে আমরা কোথায় ভুল, তাহলে দুঃখটা কম হবে। অনেক গুরুত্বপূর্ণ কথা। যার বোঝা সে যদি বুঝতে পারেন যে এইটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো। সেলফ অ্যাসেসমেন্টটা দরকার এবং ভুলটাকে ভুল স্বীকার করা